Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 28তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি ভয়ঙ্কর শুভেচ্ছা। প্রিয় লিসেনার্স, চারদিকে বৃষ্টি স্নাত আবহাওয়া। বৃষ্টিতে আসলে আমাদের শরীর এখন আর ভেজাতে পারছে না, কারণ আমাদের সন্তানদের রক্তে আমাদের শরীর ভিজে আছে। বৃষ্টি নতুন করে আমাদেরকে ভেজানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি, একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন, ওনার দুটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। ওনার নাম ফাইজান রহমান। উনি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদে রয়েছেন। ওনার ঘটনাগুলো কেরানীগঞ্জ কেন্দ্রিকই। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী নামক গ্রামের ফজর আলী চাচার সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1990-এর দশকের। ঘটনাটি যার কাছ থেকে শোনা তার নাম হচ্ছে ফজর আলী, মানে ওনার সাথেই ঘটেছিল, উনি বলেছেন। তো গোয়ালখালী গ্রামের বেশিরভাগ লোকই ছিল কৃষক, মানে ওই সময়ের বাস্তবতার কথা বলছি। তো কেরানীগঞ্জের গোয়ালখালী গ্রামের এই প্রান্তিক কৃষক ফজর আলী, তার বাবা দাদার দেয়া কয়েক ঘন্টা জমি ছিল তার শেষ সম্বল। বয়স তার 40 ছুঁই ছুঁই, সুঠাম দেহের অধিকারী ছিলেন যৌবন বয়স থেকেই। তো 40 বয়সেও সেই দেহের সুঠাম ভাবটাও কিন্তু বেশ ভালোই ছিল। সারাদিন জীবিকার তাগিদে মাঠে কাজ করতে হয় ফজর আলীকে, কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না যে কাজ করে পরিবার চালাবে। তার পরিবারে তার স্ত্রী আর 2 মেয়ে ছিল। যেহেতু তার সব চিন্তা তার মেয়েদের ঘিরে, কারণ তার বড় মেয়ের বয়স 17 বছর, বিয়ের বয়স হয়ে গেছে, আর ছোট মেয়ের বয়স ছিল 11 বছর। সে গোয়ালখালী গ্রামের স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। ফজর আলী আবার বেশ কিছুদিন ধরে অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিলেন, যার কারণে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি বিশ্রামে থাকেন, তাহলে কি পরিবার চলবে? নিশ্চয়ই না। কাজ তো করতে হবে। যেহেতু তার কোনো পুত্র সন্তান নেই, তাই কষ্ট হলেও তাকেই কিন্তু পরিবার চালাতে হবে। তো যাই হোক, মূল ঘটনা মূলত এখান থেকে শুরু। একদিন হয় কি, ফজর আলী ও তার এক বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল কাদের মিয়া। এই কাদের মিয়া কেরানীগঞ্জের জিনজিরা বাজারে আসেন মাছ ধরার জাল কিনতে, যেটাকে আমরা ঝাঁকি জাল বলি। এছাড়াও তারা আরও অনেক কিছু কেনার উদ্দেশ্যে আসেন। তো এই কাদের মিয়া কিন্তু পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তো কাদের মিয়া কি করতেন, দিনের বেলা ভ্যান গাড়ি চালাতেন আর রাতের বেলা মাছ ধরতেন। মাছ ধরার উপর তার কিন্তু বেশ দক্ষতা এবং নেশাও ছিল মারাত্মক। তো কাদের মিয়া তার ভ্যান গাড়ি নিয়ে যান জিনজিরা বাজারে, যেহেতু অনেক দূরের পথ। তো তারা যখন ভ্যান গাড়িটি নিয়ে জিনজিরা বাজারে আসেন, তখনকার সময় কিন্তু ওই রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো কাদের মিয়া ওই রাস্তা দিয়ে চালানোর সময় হঠাৎ করে ওই ভ্যানের একটা চাকা একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর এই কারণে ওই ভ্যান গাড়ির পেছনের চাকা অনেকটা বাঁকা হয়ে যায়, এক চাকা আর কি, যেটা গর্তের মধ্যে পড়েছিল। তো এর ফলে তারা জিনজিরার ওখানকার একটা ওই যেখানে মেরামত করা যায় এমন একটা জায়গায় ঠেলে ঠেলে নিয়ে যায় আর কি। আর ওনারা অন্যান্য কাজ করতে থাকেন। ভ্যান গাড়িটা ওইখানেই ছিল যে ওই দোকান থেকে ওটা মেরামত করবে। তো এর মধ্যে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হলো বুঝতেই পারেননি এই ফজর আলী আর কাদের মিয়া। যখন সন্ধ্যা নেমে এসেছে, তখনই মনে হলো আরে তাড়াতাড়ি তো বাড়ি ফেরার দরকার। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এর মধ্যে কিন্তু তারা বাজার সদাই, মাছের জাল ইত্যাদি কেনাকাটা করে নিয়েছেন। চিন্তা করছে এদিকে যাওয়ার সময় ওই ভ্যানটা নিয়ে তারা আবার চলে যাবেন। তো তারা দুজনেই জিনজিরা বাজার থেকে ফিরতে ফিরতে বেশ রাত করে ফেলেন। যখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন, রাতে বাড়ির পথ ধরতেই চারদিকে কিন্তু ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। কিছুক্ষণ ভ্যান চালানোর পর কাদের মিয়া বুঝতে পারলেন যে অন্ধকারটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু তাদের সাথে একটি টর্চ লাইট ছিল, আবার লাইটের ব্যাটারিও শেষ। ওই সময় কিন্তু ব্যাটারি দিয়ে চালাতো, এখনকার আজকের মতো কিন্তু এরকম চার্জার লাইটগুলো ওই সময় প্রচলনটা ওরকম ছিল না। তো ব্যাটারি যে শেষ হয়ে গেছে এইটা কিন্তু এই কাদের মিয়া, মূলত টর্চ লাইটটা কাদের মিয়ার, তো উনি বুঝতে পারেন নাই। এখন কি আর করা,
এই অবস্থাতে যেতে হবে। যাচ্ছে মোটামুটি যতটুকু দেখা যায়, অনেক পরিচিত রাস্তা তো, তবে সমস্যা ছিল রাস্তার বিভিন্ন জায়গায় ভাঙাচোরা আছে, তো এই জিনিসগুলো খুব খেয়াল করে চলতে হচ্ছিল, এই জন্য খুব আস্তে আস্তে যাচ্ছিল। চারদিকে শুনশান নীরবতা। বেশ কিছু পথ পেরোনোর পর তারা কেরানীগঞ্জের কালিন্দী নামক একটা এলাকায় চলে আসেন। ওই জিঞ্জিরা বাজার থেকে এই কালিন্দী রাস্তার অবস্থা কিন্তু আরও খারাপ, মানে ওই সময়ের প্রেক্ষাপটে বলছি আর কি, যার ফলে যতটুকু গতিতে তারা আসছিলেন আরও গতি কমিয়ে দিতে বাধ্য হন ওই ভ্যানের। তো এর মধ্যে ফজর আলী ও কাদের মিয়া দেখতে পান যে তার থেকে একটু দূরে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে যাওয়া মাত্রই একটি বিষয় তারা লক্ষ্য করলো, সেটা হলো লোকগুলো একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো কাদের মিয়া ফজর আলী ওনারা ভ্যানটি নিয়ে তাদের সামনে, মানে ওই লোকগুলোর সামনে যাওয়া মাত্রই তারা তো আকুতি মিনতি করতে শুরু করলো যে লাশটি নিয়ে ওনারা কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা শ্মশানে যাবেন। শ্মশানে যাওয়ার জন্য কোনো গাড়ি ঘোড়া ওনারা পাচ্ছেন না। তো লোকগুলো যে শ্মশানের কথা বলছে, সত্যি ওই শ্মশানটি কিন্তু কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা নামক গ্রামেই অবস্থিত। তো ওনারা বলছেন যে যদি আপনাদের ভ্যানটি দিয়ে আমাদেরকে একটু সাহায্য করেন খুব ভালো হয়। তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে এই যে যারা ওখানে দাঁড়িয়ে আছে এরা প্রত্যেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বী, একটু পুরোহিত টাইপের, তারা ধুতি পরা ছিল, এক ধরনের গেরুয়া টাইপের পোশাক পরা ছিল। আর ওনারা যে লাশটা নিয়ে দাঁড়িয়ে আছেন সেই লাশটাও একজন সনাতন ধর্মাবলম্বীর, এই কারণে ওনারা এই লাশ নিয়ে শ্মশানে যেতে চাচ্ছিলেন দাহ করার জন্য। এখন কাদের মিয়া চিন্তা করছেন যে এত রাতে একটা লাশ নিয়ে শ্মশানে যাওয়াটা কি ঠিক হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আবার লোকগুলো বিপদে পড়েছে, তাদেরও তো সাহায্য করার দরকার। ওদিকে ফজর আলীও বলছে যে কি ভাই কি ভাবো, চিন্তা ভাবনা করো না, চলো যাই, এটা লাশ, উপকার করতেই হবে, কোন ধর্মের এটা বিষয় না, মানুষ বিপদে পড়লে উপকার করতে হবে, এই মানব ধর্মটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। ওই শ্মশানে যাইতে হবে এই চিন্তা করো না, এখানে যদি একটা মুসলমানের লাশ হতো নিয়ে যাইতে না। তখন কাদের মিয়া বলতেন হ্যাঁ তুমি তো ভাই ঠিকই বলছো, না এইভাবে তো সাম্প্রদায়িক চিন্তা করা যাবে না, চলো নিয়ে যাই, যা আছে কপালে, মানুষের উপকার করলে আল্লাহ আমাদের উপকার করবে। তো দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর একটা চিন্তা করেছিলেন, যে চিন্তাটা আমাদের অনেকের মাথায় কিন্তু থাকে না বর্তমান সময় আর কি। তো যাই হোক, এখন সমস্যা যেটা হলো একটা ভ্যানে কজন লোক উঠতে পারে, সামনের দিকে 2 জন, পেছন দিকে 2 জন পা ঝুলিয়ে নয়, মাঝখানে একজন বসলো, সেটা 5 জন বসা গেল কোনো মতে চেপে চুপে। কিন্তু ওখানে কিন্তু এই ফজর আলী উনি তো বসেছিলেন, আবার কাদের মিয়া তো ভ্যান চালাচ্ছিলেন। তো এই 2 জন লোক, একজন তো চালক, এছাড়া যদি একটা লাশকে সেখানে রাখা হয় কয়জন লোকই বসতে পারবে? তখন তারা বলেন যে ভাই আপনারা তো উঠবেন, কিন্তু লাশ রাখার পরে কয়জন বসতে পারবে? সামনে একজন বসতে পারবে, তারপর পেছনের একজন বসতে পারবে, আর বাকি লোকদেরকে হেঁটে আসতে হবে। তখন ওনারা বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার লাশটি ভ্যানে তোলেন, আমরা যে কয়েকজন পারি উঠছি, আর বাকি যারা আছে এরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, আপনারা চলে যান, আমাদের লোক তো আছেই একজন আপনাদের সাথে। তো কাদের মিয়া তো চালাচ্ছেন, ফজর আলী লাশ উনিও একটু দাঁড়িয়ে যান, ওই ধরাধরি করে লাশটা তোলা হয়। তো ফজর আলী ঠিক ওই ভ্যান যিনি চালক কাদের মিয়ার পেছন দিকে পাশাপাশি 2 জন বসা যায় ভ্যানে, ওই এক পাশে বসলেন, তার আর এক পাশে আরেকজন বসে, আর লাশটা একটু বাঁকা করে রাখা হয়, মানে একটু সাইড করে, যাতে করে সামনে 2 জন বসতে পারে, আর পেছনে কেউ আসলে বসে নাই। আর অন্য যেই আরও 4 জন বা 3 জন এরকম ছিল, ওনারা হেঁটে আসবেন বলে জানিয়ে দেন। তো ভ্যান নিয়ে রওনা হন ব্রাহ্মণকিত্তা শ্মশানের উদ্দেশ্যে। তখন আবার ছিল কি আষাঢ় মাস, তবে ওই দিন বৃষ্টি হয় নাই, আকাশে আবার চাঁদ আছে, তবে আষাঢ়ের মেঘ আকাশে আছে, চাঁদের আলো মাঝে মাঝে দেখা যাচ্ছিল, আবার মেঘ চাঁদকে ঢেকে দিচ্ছিল। চলছে আলো আধারের এক খেলা, এই কালো অন্ধকার এখনই আবার মনে হচ্ছে ভরা পূর্ণিমা, এমন একটা আলো আধারের খেলা চলছিল। আশেপাশে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার শব্দ এক অদ্ভুত সুর যেন সৃষ্টি করেছিল। মাঝে মাঝে দূরের জঙ্গলগুলো থেকে কাকের বেসুরো কণ্ঠ শোনা যাচ্ছিল। রাতের বেলা সাধারণত কাকের ডাক শোনা না গেলেও ওই সময় শোনা যাচ্ছিল। কোনো একটা অশুভ চিন্তা মনে হচ্ছিল যে তাদের দিকে ধেয়ে আসছে। অশুভ চিন্তা বলতে অশুভ শক্তি,
কোনো শক্তি যদি শুভ চিন্তা করে তাকে শুভ চিন্তা বলা হয়, কোনো শক্তি যদি অশুভ চিন্তা করে তাহলে আমরা অশুভ শক্তি বলবো, আর অশুভ চিন্তা থেকে যে শক্তি উদিত হবে সেটাই অশুভ শক্তি। তো যাই হোক, রাত আনুমানিক তখন 11টা কি 11:30 মতো বেজে গিয়েছে। তখনকার সময় মানে 90-এর দশকে গ্রামে রাত 9টা-10টার দিকে তো বেশিরভাগ মানুষই ঘুমিয়ে যেত। তো সেই সময়টায় সেখানে একেবারেই একদম জনমানবহীন ছিল, বিশেষ করে ওই রাস্তাটিতে। তারা যে এত পথ এসেছে এই অল্প কয়েকজন মানুষ ছাড়া বা এই যে লাশবাহী এই লোকজন ছাড়া অন্য কোনো মানুষদেরকে কিন্তু ওনাদের ভ্যানটা ক্রস করতে দেখেন নাই। তো লাশটি কিন্তু আস্তে আস্তে শ্মশানের দিকে নিয়েও গিয়েছেন কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই। তো পিছন দিকে তাকিয়েছিলেন, দেখলেন যে ওই লোকগুলোকে দেখা যায়, কিন্তু ওনারা আস্তে আস্তে হেঁটে আসছিলেন, এই কারণে ওনার পেছন দিকে পড়ে গিয়েছিলেন। এই জন্য ওনাদেরকে আর ওইভাবে দেখা যাচ্ছিল না, কারণ ভ্যানটা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিল। আর একজন লোক তো ছিল ওখানে, তাই না? ওই লাশের একজন লোক ওই ভ্যানেই বসা ছিল, ভ্যানের সামনের দিকটাতে। তো লাশটি শ্মশানের কাছে চলে আসা মাত্রই তারা দেখলেন, বিশেষ করে যে কাদের মিয়া এবং ফজর আলী, যে এই যেই পুরোহিত টাইপের লোকটা আর একজন ভ্যানে ছিল, উনি ভ্যান থেকে নামলেন এবং ওই শ্মশানের দিকে এগিয়ে গেলেন। আবার শ্মশানের গেটের বাইরে 3জন আবার পুরোহিত টাইপের লোক দাঁড়িয়েছিল। তো ওই 3জন লোক ওই লোকটার সাথে কি যেন আস্তে আস্তে কথা বলল। ওই 3জন লোক কিন্তু ওই যে পেছন দিক থেকে হেঁটে আসা ওই লোকগুলোর মধ্যে কেউ ছিল না, কারণ ওনারা কিন্তু ওই চাঁদের আলোতে দেখেছিলেন যে ওনারা কারা, যদিও তাদেরকে ওনারা চিনতেন না, কিন্তু এই 3জন লোক ছিল ভিন্ন। তার টোটালি মনে হচ্ছে যে এখানেই শুরু থেকে ছিল। তো কাদের মিয়া এবং ফজল আলী ওনারা কিন্তু অন্ধকারের মধ্যেও ওই যে ওনারা যে আলোচনা করছেন শ্মশানের গেটের বাইরে দাঁড়িয়ে, ওনাদের চেহারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওনারা যে কী বলছেন, ওনারা কিন্তু জোরে জোরে কথা বলছিলেন। অনেক সময় আমরা যদি জোরে জোরে কথা বলি কিন্তু কথা যদি কোনো শব্দ না হয় কেমন শোনা যায়? ধরুন যে আমরা মোবাইলে ইউটিউব দেখছি, সেটা সাউন্ডটা আমরা শূন্য করে দিলাম, আমরা দেখবো যে কথা বলছে কিন্তু কোনো শব্দ নাই। ঠিক এরকম যদি আমরা সামনে 4-5 জন লোক দেখি যারা জোরে জোরে কথা বলছে কিন্তু কোনো শব্দ কানে আসছে না, বিষয়টা কেমন হবে? বিষয়টা খুবই অদ্ভুত লাগছিল তাদের কাছে। তো যাই হোক, কাদের মিয়া এবং ফজর আলী ওনারা দেখলেন যে এই লোকগুলো কথাবার্তা বলে একসাথে ওই শ্মশানের ভেতর দিকে চলে গেল। লাশ কিন্তু ভ্যানের উপরেই রয়ে গেছে। এটা কেমন হলো? তারা কোনো কথাবার্তা না বলে ভিতর দিকে চলে গেল, এটা কেমন কথা? তো ওনাদের এই আচরণ দেখে দুইজনে কিন্তু হতভম্ব হয়ে যান। তখন আবার এই কাদের মিয়া বলতেছেন যে ফজর আলী ভাই, এটা কেমন হইলো? এত কষ্ট করে ভ্যানে করে লাশটা নিয়ে আসলাম, আমাদের সাথে কেউ কোনো কথাই বললো না। লাশটা তো নামিয়ে তারা ভিতর দিকে নিয়ে যাবে, আমরা তো আর ভাড়া চাই নাই, আমি তো ভাড়া চাইবও না। তারা দিলে দিল, না দিলে নাই, এখনই এখান থেকে চলে যাব। কিন্তু এতটুকু ভদ্রতা তো ওনারা দেখাতে পারতেন। তো ওনারা কিন্তু এরকম ভাবতেছেন, আলোচনা করতেছেন। তো এদিকে আবার ফজর আলী ভাই বলতেছেন, যারা কাদের মিয়া চিন্তা করো না, ওরা গেছে হয়তোবা ভিতরে একটু আয়োজন করা বাকি ছিল, লোকজন কম, আবার আষাঢ় মাস কখন হুট করে বৃষ্টি চলে আসে, এই জন্য হয়তো দৌড়ে ভিতর দিকে গিয়েছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, চলে আসবে। তো এই সমস্ত কথা বলে দুজন বিভিন্ন আলাপ আলোচনা করছেন। এদিকে অনেক সময় হয়ে যাবে, ঘন্টাখানেক হয়ে যায়, কোনো খোঁজ খবর নাই। বিশেষ করে ওই যে পেছন দিক থেকে যারা হেঁটে আসার কথা এরাও আসে না, আবার শ্মশানের ভিতরে যারা ঢুকেছে এরাও আসে না। এটা কেমন কথা? এদিকে কাদের মিয়া আর ফজর আলী ওনারা দুজনেই অতিষ্ঠ হয়ে যান এই দেরিতে। ভ্যানের উপর লাশ পড়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো। এমনিতেই তো একটা ভয় থাকার কথা শ্মশানের কাছাকাছি, আবার লাশ দিয়ে, আর ওনার ভ্যানটা তো আসলে লাশ টানা গাড়িও না। তখন এই ফজর আলী ওই কাদের মিয়াকে বলেন যে, এই কাদের, তুই যা তো ভিতরে যা, ভিতরে গিয়ে ওই লোকগুলোকে ডেকে নিয়ে আয়, এত সময় তো দেরি করতে পারবো না, আমাদের তো বাসায় যেতে হবে। তো কাদের মিয়া চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে যাই। ওনার কাছে কিন্তু সব ভয় লাগছিল না, এগুলো যে ভয়ের কোনো ব্যাপার, চিন্তা ভাবনা এইসব চিন্তা আসলে খুব বিরক্ত লাগছিল আর কি। তো কাদের মিয়া ঢোকেন ভেতরে। তো ভেতরে ঢুকেছেন, তো এদিকে কি হয়েছে যে এই যে ফজর আলী উনি কি করেছেন, ভ্যানের উপরে থাকা লাশটির দিকে একটু তাকিয়েছেন। তো ফজর আলী খেয়াল করলো ভ্যানের যেখানে উনি বসেছিলেন ওই জায়গাটা মনে হচ্ছে এখন ভেজা ভেজা লাগছে। তো ফজর আলী যখনই তার হাতটি হাত ওই ভ্যানের পাটাতনে রেখেছেন, মনে হলো তার হাতটি ভ্যানের পাটাতনে নেই, ওই পাটাতনের উপরে রক্তের কয়েক ইঞ্চি আবরণ ছিল, তার মধ্যে হাতটা ডুবে গেছে।
তখনই উনি হাতটা সরিয়ে নেন। অন্ধকারে রক্ত তো আর লাল দেখা যায় না, কালো কালো লাগছিল। এটা দেখে উনি বুঝতে পারেন এটা রক্ত। এর মধ্যে কি হয়, হঠাৎ করে একটা মৃদু বাতাস এসে ওই লাশের উপর থেকে ওই কাপড়টা কিছুটা সরিয়ে দেয়। কাপড়টা কিন্তু আসলে মোড়ানো ছিল লাশকে, কিন্তু বাতাসে মুখটা সরে যাবে এই বিষয়টা কিন্তু এই মৃদু বাতাস হওয়ার কথা না, হয়তো বা দমকা বাতাস হলে এটা হলেও হতে পারত, কিন্তু এই মৃদু বাতাসে কাপড়টা সরে যায়। তো সরে যাওয়ার পর ওটা যে বিভৎস লাশ ছিল বিষয়টা এরকম না, তবে ওই লাশটার চোখ খোলা ছিল, যেটা চাঁদের আলোতে উনি দেখতে পেয়েছিলেন। তবে দেখে যে খুব বেশি ভয় পেয়েছেন বিষয়টা এরকম না। হঠাৎ করে একা একা দাঁড়িয়ে আছেন, রক্ত ঝরেছে ভ্যানের উপরে, তারপরে কাদের মিয়া নাই, শ্মশানের সামনে দাঁড়িয়ে আছে, তো ভয় তো একটু পাওয়া স্বাভাবিক। তো উনি কি করেছেন যে আরেকটু দেখার জন্য, মানে এই রক্তটা কোথা থেকে আসলো, মাথাটা তো স্বাভাবিকই মনে হচ্ছে, তো উনি এটা দেখার জন্য ওই লাশের উপর থেকে কাপড়, ওই সাদা কাপড় আরেকটু সরানোর চেষ্টা করেছেন। তো একটু সরানোর পরই এই ফজর আলী দেখতে পান লাশটির দেহ থেকে মাথাটা কেউ টেনে ছিঁড়ে ফেলেছে, আর গলার যে ছেঁড়া জায়গা ওখান থেকেই রক্ত বের হচ্ছে, আর ওই রক্তই ভ্যানের পাটাতনে পড়ে পাটাতন ভিজে আছে, কিন্তু ওই ছেঁড়া জায়গায় কিন্তু মাথাটা বসানো। এটা হুট করে দেখলে বোঝার উপায় নাই। আর আরও একটা অদ্ভুত ব্যাপার হলো ওই লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। ঠিক যেমন ভেড়ার শরীরে পশম থাকে, পশমগুলো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, মনে হচ্ছে গলার নিচ থেকে তার পুরো শরীরটাই এইরকম। যতটুকু উনি সরিয়েছিলেন ততটুকুই উনি একটা ধারণা নিতে পারেন যে পুরো শরীরেই হয়তোবা এত পশম রয়েছে, কিন্তু এভাবে তো কোনো মানুষের পশম থাকে না। তো উনি এটা দেখেই এক চিৎকার দিয়ে ভ্যান থেকে কিছুটা দূরে সরে যান। আর এর মধ্যে কি হয়, ওই যে কাদের মিয়া শ্মশান থেকে চিৎকার দিয়ে বের হচ্ছে আর বলছে, এ ফজর আলী রে ভাই, ফজর আলী ভাই, পালা পালা পালা, তাড়াতাড়ি পালা রে পালা, ওরে বাবা রে মেরে ফেলবে, পালা পালা। তো এটা শোনা মাত্রই ফজর আলী আর কাদের মিয়া তারা দুজনেই অন্ধকারের মধ্যে ভ্যানটি ওইখানেই রেখে দিক বিদিক দৌড়াতে শুরু করে। ভয়ে তারা দুজনেই দৌড়ে যে কোন দিকে চলে যাচ্ছে খেয়াল নাই, কিন্তু ফজর আলী কিন্তু এক রাস্তা ধরে দৌড়াতে শুরু করে। অপরদিকে কাদের মিয়া যে কোথায় চলে যায় এটা ফজর আলী জানতেন না, উনি পেছন দিক থেকে ডানে গেছেন, বায়ে গেছেন, না কি হয়েছেন এটা বলতে পারে না। এর মধ্যে ফজর আলীর সাথে আর একটা ভয়ানক ঘটনা ঘটে যায়। ফজর আলী দৌড়ানো অবস্থায় দেখতে পায় দূর থেকে এক লোক ফজর আলীর দিকে আসছে। যুবক বয়সের না হলেও চাঁদের আলো দেখে মনে হলো বেশ শক্তপোক্ত ব্যক্তি, একটু প্রৌঢ় হবে আর কি, বয়স 40-এর উপরে হবে। তো উনি ফজর আলীকে জিজ্ঞেস করলো, কি মিয়া ভয় পাও একা একা যেতে, চলো আমিও যাই তোমার সাথে, একসাথে যাই। তো তার কথায় ফজর আলী অনেকটা সাহস পেলেন, চিন্তা করেন ইনি হয়তো বা বাড়ির দিকে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, তো একজন লোক পাওয়া গেল। তো তাকে ফজর আলী বললেন যে শ্মশানের ভিতরে একটা ঘটনা ঘটছে, তো কাদের মিয়া তো দৌড়াতে দৌড়াতে বের হলো, কি হয়েছে এটা শুনতে পাইনি, কিন্তু আমি তো এই জিনিস দেখলাম। আর এই কাদের মিয়া যে কোন জায়গায় বিপদে পড়লো এটাও তো বুঝতে পারতেছি না। তো লোকটা এই কথা শোনা মাত্রই খিলখিলিয়ে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে, আর হঠাৎ করে তার শরীরের আকার আকৃতি পরিবর্তন হতে শুরু করে মুহূর্তের মধ্যেই। তখন ফজর আলী স্পষ্ট দেখতে পায় ওই যে ভ্যানের মধ্যে যে লাশটির মুখ উনি দেখেছিলেন, ওই লোকটা ওই লাশের মুখের আকৃতি ধারণ করেছে। মুখমণ্ডল সম্পূর্ণ রক্তে ভেজা এবং ভেড়ার পশমের মতো পুরো শরীরটা। আগে তো তার শরীরে জামা কাপড় ছিল, এখন কোনো জামা কাপড় নাই, পুরো শরীরটাই লোমে আবৃত। তো এটা দেখে তখন ফজর আলী একটা কথাও বলতে পারছিলেন না, ভয়ে থর 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 করে কাঁপতে লাগলেন। আর ফজর আলীকে ওই অভাবটা খপ করে হাত চেপে ধরে। ফজর আলী মনে হলো উনি একটা দুঃস্বপ্নের মধ্যে আছেন। ফজর আলী নিজের সব সাহস জোগাড় করে ওই লোকটা থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু না, কোনো কাজ হচ্ছিল না। মনে হচ্ছে প্রচণ্ড শক্ত একটা হাত তার হাত চেপে ধরেছে, আর ওইভাবেই খিলখিলিয়ে ভয়ঙ্করভাবে হেসে যাচ্ছে। উনি অনেক চেষ্টা করে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দেন, আর তখনই ওই অবয়বটার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে সক্ষম হন। ফজর আলী দৌড়াতে শুরু করেন, তবে উনি ওই অবস্থাতে মাথা ঠিক রেখেছিলেন, রাস্তা যেদিকে যায় উনি ওই দিকেই দৌড়াচ্ছিলেন, এলোমেলো দৌড়াচ্ছিলেন না। দৌড়াতে দৌড়াতে উনি একটি খালের কালভার্টের দিকে এগিয়ে গেলেন। খাল পেরিয়ে অন্য পাশে গিয়ে দেখলেন ওই অন্ধকারে
কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না। উনি তো সোজা দৌড়েছিলেন, আবার পিছন দিকে তাকিয়েছিলেন। উনি দেখলেন যে না, অন্য কোনো কিছু নাই। খালের ওপাশেই, মানে উনি যে পাশে গিয়েছেন ওই পাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর ছিল। তো ফজর আলী এক দৌড়ে একটি বাড়ির দিকে গেলেন, গিয়ে প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তো ওনার চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। বাড়ির লোকজন যারা ছিল সবাই বাইরে বের হয়ে আসে। তারা আবার ফজর আলীকে চিনতেন, ফজর আলীও ওই বাড়ির লোকজনদেরকে চিনতেন। মানে উনি যে একদম ইন্টেনশনালি একটা নির্দিষ্ট বাড়িতে, চেনা বাড়িতে ঢুকেছেন বিষয়টা এরকম না। মানে ওই বাড়ির লোকজনদেরকে উনি চিনতেন, হয়তো এক দুইজনকে চিনতেন। ওখানে ঢোকার পরে আর কি মনে হয়েছে যে আরে এটা ওদেরই বাড়ি। তো ফজর আলীর কাছে ওনারা জানতে চান কী হয়েছে, ফজর আলী ভাই এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন। তখন ফজর আলী ভাই সব বিষয়টা ওনাদের কাছে বলেন, এবং তার বন্ধু কাদের মিয়া নিশ্চয়ই বিপদে পড়েছে, কোথায় আছে উনি জানেন না। তখন ওই বাড়ির লোকজন বলেন যে ভাই, আপনাকে তো আমরা একাই দেখলাম, তো চলেন এখন কাদের মিয়াকে খুঁজি। তারপর ওই বাড়ির লোকজন এবং আশেপাশের কিছু বাড়িঘর যেগুলো ছিল সেখান থেকে কিছু লোকজনকে ডেকে তোলা হয়। বাড়িতে তারা যুবক ছিল, তারা সবাই হাতে হারিকেন লাঠিসোঁটা নিয়ে বের হয় সেই ব্রাহ্মণকীর্তা শ্মশানের দিকে যাওয়ার জন্য। তো এখন তো কাদের মিয়াকে খুঁজতে হবে। তো কাদের মিয়া আবার কোন বিপদে পড়ে আছে, যেহেতু ওই গ্রাম থেকে শ্মশান বেশি দূরে ছিল না, তখন তারা শ্মশানের কাছে চলে যান। প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি, এতগুলো লোক সমস্যার কথাও না। যে শ্মশানের সামনে ভ্যানটি কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু ভ্যানের উপরে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি ওই ভ্যানের উপরে যে রক্ত ছিল, যেটা ফজর আলী উনি হাত দিয়ে অনুভব করেছিলেন, ভ্যানটা কিন্তু একদম পরিষ্কার, কোনো রক্ত সেখানে নাই, কিন্তু ভ্যানটা আগের মতোই ওইখানেই পড়ে আছে। তো সবাই মিলে ওই শ্মশানের মধ্যে ঢোকেন, কিন্তু ঢোকার পরও কোনো মানুষকে সেখানে দেখতে পাওয়া যায় না। এরপর সবাই কাদের মিয়াকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করার পর শ্মশান থেকে বেশ কিছুটা দূরে এক রাস্তার পাশে, মানে রাস্তাটা ঢালু ছিল, তো মানে দুই সাইডে ঢালু, ওই ঢালুর একটা জায়গায় কাদের মিয়াকে পাওয়া যায়, অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাদের যে ভ্যান গাড়িটা ছিল ওই ভ্যানে করেই কাদের মিয়াকে ওই গ্রামের লোকজন ওই গ্রামে নিয়ে আসে। ওই গ্রামে কিন্তু একজন পুরোহিত ছিল। তখন গ্রামে যারা যুবক ছিল তারা ওই রাতেই পুরোহিতকে ডেকে তোলে, পুরোহিতকে সব কিছু বলে যে ওই শ্মশানে ফজর আলী এবং কাদের মিয়ার সাথে কী ঘটেছে। এখন কাদের মিয়ার সাথে কী ঘটেছে এই বিষয়টা তো আসলে কাদের মিয়ার সেন্স না আসলে জানা যাবে না। তবে ফজর আলী কী কী দেখেছিলেন, কী হয়েছে এটা বলেছেন। যেহেতু তখনকার সময় ব্রাহ্মণকীর্তা গ্রামটি সনাতন ধর্মাবলম্বীদের বাসটাই বেশি ছিল, তো পুরোহিত এই কথা শোনার সাথে সাথে যুবকদের সঙ্গে আসেন, এসে দেখেন কাদের মিয়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো উনি বেশ কিছুক্ষণ চেষ্টা করেন কাদের মিয়ার জ্ঞান ফেরানোর জন্য, কাদের মিয়ার জ্ঞান ফেরত আসে। তখন কাদের মিয়া একটু স্বাভাবিক হয়ে পুরোহিতকে বলেন তার সাথে কি হয়েছিল। তো কাদের মিয়া যখন ওই শ্মশানের ভেতরে গিয়েছিলেন ওই পুরোহিত টাইপের লোকদের ডাকার জন্য, যে আপনারা আসেন লাশটা নিয়ে যান, আর কতক্ষণ দেরি করবো, আমাদের তো অনেক দূরে যেতে হবে, তখন উনি যখন ওই শ্মশানের ভিতরে গিয়েছেন তখন দেখেন যে শ্মশানের এক কোনায় 8 থেকে 10 জনের মতো হবে, তারা একত্রে বসে একটি চিতার উপরে, মানে যেই চিতার উপরে লাশ রেখে দাহ করা হয়, একটি চিতার উপর বসে হাত দিয়ে খুবলিয়ে খুবলিয়ে একটা লাশ খাচ্ছে। তো উনি আরও স্পষ্ট দেখতে পান যে লাশটির শরীর থেকে মাথাটা সম্পূর্ণ আলাদা করা, মাথাটি এক পাশে পড়ে আছে। এর মধ্যে কি হয় যে উনি যে ওখানে দাঁড়িয়েছেন ওরা কিন্তু তার উপস্থিতি টের পেয়ে গেছে। তারা সবাই একত্রে খুব রাগান্বিতভাবে ঘুরে তাকায়। তাদের প্রত্যেকের মুখমণ্ডল সম্পূর্ণরূপে রক্তে থই থই করছে এবং খুবই বিভৎস এবং ভয়ঙ্কর। তাদের চোখগুলো মনে হচ্ছে জল জল করছিল, চোখের পাতা যে পড়ছে, আমরা টিপ টিপ করে চোখের পাতা ফেলি এটাও বোঝা যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড তাদের সাথে চোখাচোখি হয়। এদের মধ্যে কি হয় যে একজন ওই লাশের শরীরের একটা অংশ এই কাদের মিয়ার দিকে ছুঁড়ে মেরেছে, ছুঁড়ে মেরে বলে এই নে খাবি খা। তো এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই ওখান থেকে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে দৌড়ে শ্মশানের বাইরে বের হতে থাকেন। আর ওই ফজর আলীকে বলতে থাকেন, ওরে ফজর আলী ভাই রে, পালা পালা, তাড়াতাড়ি পালা। কারণ কাদের মিয়া বুঝতে পারছিলেন যে এগুলো নিশ্চয়ই শ্মশানের লাশ খেকো পিশাচ, যার ফলে দিক বিদিক হয়ে ওনারা তো দৌড়াতে শুরু করেছেন। আর কাদের মিয়া যেহেতু ওই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, এই কারণে কাদের মিয়ার ভয়টাও বেশি ছিল। ওরা মাথা ঠিক রাখতে পারে নাই, এলোমেলো দৌড়েছিলেন। আর ফজর আলী তো আসলে ওই ভয়ঙ্কর দৃশ্য না দেখলেও ভ্যানের উপরে ওই লাশের একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। তো যাই হোক, এরপর কাদের মিয়া নাকি কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। কিসের সাথে বাড়ি খেয়েছে উনি জানতে পারেন না, আসলে মনে নেই। তারপরে ওনার কিছু মনে নাই। আর জ্ঞান ফেরার পর এই যে এখানে সবাইকে দেখছেন। তারপর পুরোহিত এর সব কিছু শোনার পর কাদের মিয়া এবং ফজরের সাথে ঘটে যাওয়া ঘটনা কিছুটা বিশ্লেষণ করে একটা বিষয় বলেন সকলকে।
সেটা হচ্ছে ব্রাহ্মণকিত্তা গ্রামে হিরুপাল নামে একজন তান্ত্রিক কিছু ভয়ঙ্কর এবং শক্তিশালী পিশাচদেরকে নাকি এই শ্মশানে বন্দি করে রেখেছিলেন। তারা খুবই দুষ্ট ছিল, মানুষকে খুব বিরক্ত করত। কোনো না কোনোভাবে হয়তোবা তারা মুক্ত হয়ে গিয়েছে, তবে বহুদিন যাবৎ বন্দী হয়ে থাকার কারণে তারা দুর্বল হয়ে পড়েছে। যেহেতু ওরা দুর্বল হয়ে গেছে, কোনো লাশ তাদের প্রয়োজন ছিল, এই জন্যই তারা হয়তোবা কোনো লাশ ওখানে খাচ্ছিল, আর এদের দুইজনকেও নিয়ে এসেছিল হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু কেন ওরা আবার বের হয়ে আসলো না, বা কেনই বা তারা তাদেরকে হত্যা করলো না, এই বিষয়ে পুরোহিত কিছু বলতে পারে না। এখনো বর্তমানে শ্মশান রয়েছে, ওইখানে মন্দির হয়েছে, মানুষজনের অনেক বসতি হয়েছে, যার ফলে এখন নাকি খুব একটা ভয় ওখানে কেউ পায় না। আর ওই পিশাচগুলো ওই সময় হয়তো মায়াজাল সৃষ্টি করে ওদেরকে ওখানে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই ঘটনার পরে ফজল আলী এবং কাদের মিয়া তাদের বাড়ি কেরানীগঞ্জের গোয়ালখালী গ্রামে ফেরত আসেন। ফজল আলী এবং কাদের মিয়া দুজনে এতটাই ভয় পেয়েছিলেন যে দুজনেই প্রায় টানা 2 সপ্তাহ জ্বরে ভুগেছেন। তো পরবর্তীতে ফজল আলী এবং কাদের মিয়ার সাথে এই বিষয় নিয়ে আর কোনো ঘটনা ঘটেনি। ফজল আলী এখনও ভালো আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ফাইজান রহমানকে ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি লিসেনারদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডটি এ পর্যন্তই ছিল। আশা করছি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলের লিঙ্কটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। স্পেলিংটা আবারও বলছি, AFNANTHEHEORRWORLD afnandahourworld@gmail.com। আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। আমাদের ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, আর ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি রাত 10:59। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।